প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে অষ্টম অধ্যায়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর পিরিয়ডিক মোশন অর্থাৎ পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। পর্যাবৃত্ত গতি যদি আমাদের প্রথমে চিন্তা করতে হয়, তাহলে আমরা লক্ষ্য করলে পৃথিবীর চারপাশে দেখতে পারবো আমরা যা কিছু ব্যবহার করি এর মধ্যে থেকে আছে, যেমন ফ্যান ঘুরতেছে, ঘড়ি কাঁটা ঘুরতেছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরতেছে, আবার সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, সবকিছু ঘোরাঘুরির মধ্যে আছে এবং ঘুরতেছে। তাহলে এই পর্যাবৃত্ত গতি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা প্রথম বলবো পর্যায় কত প্রকার। পর্যায় প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক পর্যায়, স্থানিক পর্যায়, একটা হচ্ছে কালিক পর্যায়। স্থানিক পর্যায়টা হচ্ছে কাল বেদে যেই তোমার স্থান বেদে যে পর্যায় হয়, যেমন কি ধরো শার্টের বুতাম, তারপরে ক্লাসের বেঞ্চগুলো সাজানো, তারপরে একটা 6 তলা বা 10 তলা বিল্ডিং যে তলাগুলো সাজানো, এরকম তোমার যাকে যাকে মাছ যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, তারপরে ধানের জমি যখন ধানগুলো যখন মানে আঁকা বাঁকা হয়ে তোমার ঢেউ তৈরি হতে থাকে, সেটা আমরা স্থানিক পর্যায় বলবো। অর্থাৎ স্থানের ব্যবধানে তোমার যে পর্যায় সেটা হচ্ছে স্থানিক পর্যায়, আর কালের ব্যবধানে যে পর্যায় সেটা হচ্ছে কালিক পর্যায়। যেমন ঘড়ির কাঁটার গতি, এটাকে স্থানিকও বলা যায়, কারণ নির্দিষ্ট সময় পরপর একই স্থানে আসে, আবার নির্দিষ্ট সময় পরপর একই স্থানে আসে, স্থানিক কালিক দুইটি বলা যাবে। আর এভাবে আবার যেমন সপ্তাহে প্রতি শুক্রবার, এক সপ্তাহ পরপর শুক্রবার আসছে, এটা আমরা সময়ের ব্যাপার বলি। তারপরে দেখা যাচ্ছে 24 ঘন্টা একদিন, তারপরে 60 মিনিট 1 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। আবার কালের ব্যবধানে যে নতুন পর্যায়টা হয় সেটা হচ্ছে আমরা কালিক পর্যায় বলবো। তাহলে আমরা স্থানিক পর্যায় বলবো স্থানের ব্যবধানে যে পর্যায়, আর সময়ের ব্যবধানে যে পর্যায় সেটা হচ্ছে কালিক পর্যায়। আমরা এটা খেয়াল রাখবো। কারণ এই পর্যাবৃত্ত গতিটা ভালো করে বোঝার জন্য তোমাকে দেখো, প্রথমে পর্যাবৃত্ত জিনিসটা কি এটা বুঝতে হবে। যেমন একটা বৃত্তাকার পথ, এখানে দেখো কোন একটা বস্তু কণা এইখান থেকে সে এইখানে অবস্থান করছে, খেয়াল করো, এই বৃত্তাকার পথে আসতেছে। অথবা একটা কণা যদি তোমার এই মিডল পয়েন্ট থেকে এখানে আসতেছে, কথা কিন্তু একই, কারণ এই রেখাটা যে এইভাবে যায় যেতে যেতে আসলে ছোট হয়ে এখানে যাচ্ছে। অর্থাৎ এটা বৃত্তাকার পথে একটা কণা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটাকে অতিক্রম করছে। আমরা যেখানে আরেকটা ব্যাখ্যা দিতে পারি, দেখো, তাহলে যখন কণাটা এখান থেকে এখানে যাবে, তার মানে হচ্ছে এই কণাটা তার স্পন্দন সর্বোচ্চ বিস্তার, অ্যাম্প্লিটিউড, হাই অ্যাম্প্লিটিউড, তাহলে শক্তিটা এখানে চলে যাবে। তো কণাটা তার মিডল পয়েন্ট থেকে সে এখানে যাবে, আবার কণাটা যে বৃত্তাকার পথে এইখানে চলে আসে, তাহলে দেখা যাচ্ছে শক্তিটা এখানে যাচ্ছে, অর্থাৎ এই কণাটা এই জায়গায় চলে আসছে। অনুরূপভাবে কণার বৃত্তাকার পথ যদি এইখানে আসে, তাহলে তরঙ্গ শক্তিটা এদিকে যাবে। আর যদি তাহলে আর এইখান থেকে মিডল পয়েন্ট থেকে কণাটা নিম্ন অবস্থানে আসবে। আবার যখন কণাটা তার পূর্বের অবস্থানে ফিরে আসবে, কণা এটাও তার পূর্বের অবস্থানে ফিরে আসবে, তাহলে
একটা তরঙ্গ পূর্ণ করবে, আর কণা এখান থেকে এখানে যাবে। তার কি বোঝায়? অর্থাৎ পর্যাবৃত্ত অর্থাৎ যে কণা বা কোন একটি বস্তু বৃত্তাকার পথে গুণরত কোন একটি বস্তু কণা যদি একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে তাকে বলা হবে, ওই কণার গতিকে বলে পর্যাবৃত্ত গতি। যেমন এখানে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময়ের প্রয়োজন হয়, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলা হয়। অর্থাৎ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যদি ক্যাপিটাল টি সময়ের প্রয়োজন হয়, তাহলে কণাটা এইখান থেকে এখানে যেতে হলে t1 = t/4 সময় লাগবে। এখান থেকে সে এখানে যেতে হলে কি 2 = 2t/4 সময় লাগবে, অর্থাৎ t/2 সেকেন্ড সময় লাগবে। আবার এই কণা যে এখান থেকে এখানে আসে, তাহলে 3 হলো 3t/4 সময়ের প্রয়োজন হবে। আর কণা যার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে t4 বলবো t/4 অর্থাৎ t সময় লাগে, অর্থাৎ পর্যায়কাল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটি কণা যখন বৃত্তাকার পথে আবর্তন করে, তখন কণাটার পর্যায়কালকে আমরা 4 ভাগে ভাগ করব, যেহেতু বৃত্তাকার পথ। তাহলে কোয়ার্টার টাইম, 2 কোয়ার্টার টাইম, 3 কোয়ার্টার টাইম, 4 কোয়ার্টার, মানে টোটাল টাইমটা ওটা পর্যায়কাল। তাহলে একটি পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময়ের প্রয়োজন হয়, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে কি তরঙ্গ দৈর্ঘ্য। আবার দেখো, সাম্য অবস্থানে কণার সর্বোচ্চ সরণকে বলা অ্যামপ্লিটিউড, বিস্তার। তাহলে আমরা এই সরণটুকুকে আমরা বলতে পারি এ, বিস্তার। আবার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময়ের প্রয়োজন হয় তাকে আমরা বলি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তাহলে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময়ের প্রয়োজন হয় তাকে আমরা বলি পর্যায়কাল। আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলি কম্পাঙ্ক, যার একক হচ্ছে হার্স। কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্স, একে Hz দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখতে হবে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্স। তাহলে এখানে আমরা কি শিখলাম? পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণাই এখানে সব সময় তোমায় চিন্তা করতে হবে। যেমন সরল দোলকের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো, যদি আমরা একটা সরল দোলক চিন্তা করি, এটা ধরো একটা সরল দোলক এইখানে আছে, এখানে গেল, এখানে গেল, তো কি ঘটনা ঘটলো? দেখো, এই যে কণাটা সরণ বাড়তেছে এদিকে, তার ত্বরণটা এদিকে বাড়তেছে এ, তার মানে হচ্ছে এক্স। এই যে কণার সরণ, এই সরণটা হবে এ sin ωt প্লাস ডেল্টা। এখানে ডেল্টাটা হচ্ছে আদি দশা, আদি দশা। আদি দশা কাকে বলা হয়? একে বলা হয় ইপক। ইপক অর্থ হচ্ছে, অনেক সময় তোমাদের এটা আসে আদি দশা, অর্থাৎ সময় যখন শূন্য তখন যে কোণ বা যে অবস্থায় কণাটা থাকবে সেটা হচ্ছে আদি দশা। যদি কোনো কোণে থাকে তাহলে আমরা একে আদি দশা বলবো, যেখানে টিটাকে আমরা শূন্য ধরবো। আর নর্মালি যদি আদি দশা না থাকে, ইপক না থাকে, তাহলে আমরা সেই সমীকরণটাকে x = a sin ωt দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে কণার সরণের সমীকরণ। সর্বোচ্চ সরণ হলে x = a হবে, আর যদি অন্যান্য সরণ হয়, অল্প অল্প সরণ বা এই যে ছোটখাটো, সর্বোচ্চ সরণে যে কম হয় সেটাকে আমরা x দ্বারা প্রকাশ করি। কখনো কখনো এটাকে y দ্বারাও প্রকাশ করে, a sin ωt। এখানে a হচ্ছে কি কণার সর্বোচ্চ সরণ অর্থাৎ বিস্তার, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ 2π/t অথবা 2πf, এই যে কৌণিক বেগ। একটা কণা দ্বারা তুমি বলতে পারবে, দেখো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় যদি কি হয় তার বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে সেই কণার গতিকে আমরা বলবো স্পন্দন গতি
বা হারমোনিক মোশন। তাহলে আমরা যদি একটা গাণিতিক সমস্যা করি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পন্দন গতির একটা গাণিতিক সমস্যা আলোচনা করতে চেষ্টা করছি। দেখো, একটি বস্তু কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দোলন শুরু করে 0.1 মিটার বিস্তার ও 1 হার্টজ কম্পাঙ্ক যুক্ত সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন করে। 2.5 সেকেন্ড পর কণার সরণ কত হবে? তোমরা একটু খেয়াল করো, এটা একটা সরল দোল গতি সম্পন্ন কণা, ওর দোলন সীমার শেষ প্রান্ত হচ্ছে এই যে এইখানে। খেয়াল করো, তাহলে এইখান থেকে সে যাত্রা শুরু করে। দেখো, এইখান থেকে যাত্রা শুরু, সে প্রথমে আগে কি সাম্য অবস্থানে আসবে, আসতে তার 0.25 সেকেন্ড সময় লাগবে। কেন? তার ওই যে দেখো, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ, তাহলে টি পর্যায়কাল কত? 1/f = 1/1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি সে পূর্ণ কম্পন দেয়, তাহলে তার দোলন শেষ প্রান্ত থেকে সাম্য অবস্থায় আছে, তার 0.25 সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। তাহলে সে এখানে এসে তারপরে সে দুইটা পূর্ণ দোলন দিবে। দুইটা পূর্ণ দোলন দিতে দুইটি পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগবে। দুটি পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে সময় বাকি রয়ে যায়, দোলন সীমার শেষ প্রান্ত থেকে সে আসে 0.2 সেকেন্ড পর। সাম্য অবস্থায় এসে দুইটা পূর্ণ দোলন দেয়। তাহলে সুতরাং দোলন সীমার শেষ প্রান্ত হতে সাম্যাবস্থানে দুটি পূর্ণ দোলন দিয়ে সাম্যাবস্থানে আসতে সরল দোলককে 2.25 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। সুতরাং দুটি পূর্ণ দোলনের পর সময় টি ইকুয়াল টু কত বলো? 2.50 মাইনাস 2.25 ইকুয়াল টু 0.25 সেকেন্ড সময়। এখন কণার সরণ চাইছে, তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি ইকুয়াল টু এ হচ্ছে 0.1 সাইন 2π/t ইন্টু টি ইকুয়াল টু 0.1 সাইন, দেখো টি এর মান হচ্ছে 0.25, দেখো ওমেগা টি না। তাহলে আমরা পাচ্ছি কি, দেখো 2π অর্থাৎ 2π ইন্টু 0.25। এটা একটু খেয়াল করো, এটাকে রেডিয়ানে নিতে হবে কিন্তু। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে দিই, তোমাদের মানটা সুবিধা হবে। অর্থাৎ দেখো, তাহলে স্মল টি ইকুয়াল টু t/4 হয় কিনা দেখো। যেহেতু পর্যায়কাল 1 সেকেন্ড, তাহলে স্মল টি এর মান 0.25 সেকেন্ড আর t/4। তাহলে মান বসাইলে 2π/t ইন্টু t/4, টি কেটে দাও π/2, অর্থাৎ sin π/2। তাহলে 0.1 sin π/2 অর্থাৎ x ইকুয়াল টু 0.1 মিটার। এ হচ্ছে কণার সাম্যাবস্থান থেকে সরণ।
আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো।